গৃহযুদ্ধে জেরবার সুদান। কেন বারবার গৃহযুদ্ধের কারণে খবরের শিরোনামে উঠে আসছে আফ্রিকার এই দেশটি? সেই কথাই আমাদের জানালেন কর্মসূত্রে দীর্ঘদিন সুদানে কাটানো ভারতীয় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সেনা তপন মহাপাত্র। আবারও খবরের শিরোনামে সুদান। গৃহযুদ্ধে জেরবার উত্তর আফ্রিকার এই দেশটি। সেনা ও আধা সামরিক বাহিনীর ক্ষমতা দখলের লড়াইয়ে প্রাণ হারিয়েছেন অসংখ্য সাধারণ মানুষ। গুলির লড়াই এবং বারুদের গন্ধে ঢেকেছে সুদানের আকাশ। রাজধানী খার্তুমে এক ভারতীয় মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বিদেশ মন্ত্রক। গৃহযুদ্ধের আটকে পড়ে আতঙ্কে দিন কাটাচ্ছেন কর্মসূত্রে সুদানে থাকা ৪,৫০০-এরও বেশি ভারতীয়। ইতিমধ্যে আটকে পড়া ভারতীয়দের উদ্ধার করতে অপারেশন কাবেরী শুরু করেছে ভারত সরকার। খার্তুম ও জমজ শহর ওমদুরমান থেকে ৬০০-রও বেশি ভারতীয় নাগরিককে উদ্ধার করে দেশে ফেরানো হয়েছে। বাকিদেরও উদ্ধার করার কাজ চালিয়ে যাচ্ছে ভারতীয় সেনাবাহিনী। সুদানের গোটা পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে বলে জানিয়েছেন বিদেশ সচিব বিনয় কোয়াত্রা। খবরের শিরোনামে আবারও সুদান। রীতিমতো অগ্নিগর্ভ অবস্থা আফ্রিকার এই দেশটিতে। রীতিমতো গৃহযুদ্ধ শুরু হয়ে গিয়েছে সুদানের সেনাবাহিনীর সঙ্গে আধা সামরিক বাহিনীর, এবং এই গৃহযুদ্ধে ইতিমধ্যেই প্রায় ১,০০০ মানুষ প্রাণ হারিয়েছেন এবং বিপদে পড়েছেন কর্মসূত্রে সেখানে থাকা ভারতীয়রাও। ইতিমধ্যেই ভারত সরকারের পক্ষ থেকে অপারেশন কাবেরী নাম দিয়ে আটকে পড়া ভারতীয়দের উদ্ধারের প্রক্রিয়া শুরু হয়েছে। ইতিমধ্যেই সেনাবাহিনীর যে বিমান এবং নৌসেনার যে আইএনএস সুমেধা, তার মাধ্যমে এই আটকে পড়া ভারতীয়দের কিন্তু সৌদি আরবে জেড্ডায় নিয়ে আসার একটা ব্যবস্থা শুরু করা হয়েছে। এবং যেটা জানা যাচ্ছে যে এখনও পর্যন্ত, অর্থাৎ গত মঙ্গলবার পর্যন্ত প্রায় ২৭৮ জন ভারতীয়কে কিন্তু ইতিমধ্যেই শিফট করে নিয়ে আসা হয়েছে। এবং এই নিয়ে আমরা আলোচনা করব। আমরা পেয়ে গেছি আমাদের মধ্যে ভারতীয় সেনাবাহিনীর প্রাক্তন অধিকর্তা তপন মহাপাত্রকে। তিনি কর্মসূত্রে ভারতীয় সেনাবাহিনীতে যখন ছিলেন, তিনি কর্মসূত্রে প্রায় ৭ মাস সুদানে কাটিয়েছেন। ইউএন প্রোগ্রামে তিনি গিয়েছিলেন সেখানে ভারতীয় সেনাবাহিনীর প্রতিনিধি হিসাবে। এবং তার থেকেই জেনে নেব যে এই যে আজকে সুদানের এই অবস্থা, আমরা শুধু আজকে নয়, বরাবরই কিন্তু সুদান, সাউথ সুদান, এই দেশগুলো, আফ্রিকার এই দেশগুলো যে গৃহযুদ্ধ প্রায় খবরের শিরোনামে উঠে আসে এবং প্রচুর মানুষের মৃত্যু হয়। তিনি সামনে থেকে দেখেছেন, তিনি সুদানে দীর্ঘদিন ছিলেন। তার থেকেই জেনে নেব যে এই যে বর্তমান গৃহযুদ্ধ হচ্ছে সেনাবাহিনী এবং আধা সামরিক বাহিনীর যে লড়াই, এবং তাতে অসংখ্য সাধারণ মানুষ প্রাণ হারাচ্ছেন। কর্মসূত্রে সেখানে থাকা ভারতীয়রা আজকে উদ্বেগের মধ্যে পড়েছেন। তাদেরকে উদ্ধার করতে ভারতীয় সরকার প্রক্রিয়া শুরু করেছে। সেই নিয়ে আমরা আলোচনা করব। তপনবাবু, একদম সরাসরি আপনার কাছে প্রশ্নে চলে যাচ্ছি। এই যে সুদানের এই অবস্থা শুধু তো আজকে নয়, দীর্ঘদিন ধরেই আমরা দেখতে পাচ্ছি আফ্রিকার এই দেশটিতে বা সাউথ সুদান, এই দুটি দেশের মধ্যে যে অশান্তি, যে গৃহযুদ্ধ, কারণটা কি? কেননা আপনি তো সামনে থেকে দেখেছেন এবং দীর্ঘদিন সুদানে আপনি কাটিয়েছেন কর্মসূত্রে। কেন এই পরিস্থিতি? এর পরিস্থিতির একটাই মেন, আমি ৭-৮ মাস ছিলাম ওখানে। তাতে আমার যে নিজস্ব যে অভিজ্ঞতাটা হয়েছে, ওখানে সাউথ সুদান আর নর্থ সুদান এই দুটোই মেন আছে। এই দুজনের ভিতরে যখনই মানে দীর্ঘকালের প্রায় ১০ থেকে ১৫ বছর বলবো না, তারও বেশি, মানে এদের মেন হচ্ছে তেলের যে একটা ব্যাপার আছে, সেই তেলের যে ব্যাপারটা, ফাইন্যান্সের যেটা থাকে, এটা নিয়ে এদের ভিতরে বেশিরভাগ ঝগড়া লেগে যায়। এবং যখন চরম এমন একটা পরিস্থিতি তাদের মধ্যে দাঁড়ায়, যেটা চরম থেকে চরম, তাদের নিজেদের ভিতরে যে ফায়ারিং তারা করে, তাতে সবথেকে বেশি ক্যাজুয়ালিটি যারা ওঠায়, যারা সাধারণ মানুষ, যাদের ওদের সাথে কিছু লেনদেন নেই, তাদেরই সবথেকে বেশি বিপদের মধ্যে পড়তে হয়। আর আমরা যেহেতু বেসিক্যালি যে ওখানে যে ছিলাম, বা যে কয়েক মাস আমরা কাটিয়েছি, তাতে আমাদের একটাই কাজ ছিল ওখানে, যে সাধারণ মানুষ যারা আছে, এদের যখন নিজেদের ভিতরে যে ঝগড়া হয় বা আর্মস দিয়ে যে ফায়ারিং চলে, সেই ফায়ারিংয়ের সময় আমাদের মেন কাজ হচ্ছে পিস কিপিং, শান্তিভাবে তাদেরকে সেই তাদের ওই জায়গার থেকে নিরাপদ জায়গায় আমরা নিয়ে আসা, এটা আমাদের মেন কাজ ছিল। কিন্তু আজকের যে বর্তমান যে পরিস্থিতি হয়ে আছে, আমরা যে সময়ে কাটিয়েছি ২০১০ টু ২০১১ সালে, তার থেকে এখন ভয়ানক অবস্থা। যার জন্য আজকে মাননীয় আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে এত বড় একটা যে সিচুয়েশনের মধ্যে যে উনি তুলেছেন, এই যে এদেরকে ব্যাক করে নিয়ে আসার জন্য,
সেটা উনি আছেন বলেই সম্ভব আমি মনে করি নিজের ব্যক্তিত্ব দিয়ে। বাকি ভারতীয় সেনা আজকের দিনে ওখানে আছে, দেখা যাক বাকি কি হয়। আর একটা বিষয় আপনাদের বলে রাখি, এই তপন বাবু কিন্তু কার্গিলের যুদ্ধে একদম সরাসরি যুদ্ধক্ষেত্রে ছিলেন এবং উনার পায়ে কিন্তু 11টা গুলি লেগেছিল। তারপরেও কিন্তু তিনি দেশের সেবা করে গেছেন, প্রকৃত নায়ক উনারাই। তাই তারা যেহেতু যুদ্ধক্ষেত্রে কাটিয়েছেন, এই সিচুয়েশনগুলো তারা খুব ভালো করে জানেন। আমার তপনবাবুর কাছে পরের প্রশ্ন হচ্ছে, আপনি তো দীর্ঘদিন ছিলেন, সুদানে ছিলেন, আপনারা মানে কি প্রক্রিয়াটা কি, মানে আপনাদের কাজটা কি, এই যে আপনি বলছেন তাদেরকে বোঝানো সেখানকার সাধারণ মানুষদের, কিভাবে আপনারা কাজটা করেছিলেন? ওখানে মেন আমি যে জায়গায় ছিলাম, কাঠমুন্ডি বলে একটা জায়গা আর অভয়া বলে, এই দুটো জায়গায় বেসিক্যালি আমরা ছিলাম। ওখানে যে সব থেকে মেন প্রবলেম আরেকটা জিনিস আছে, আজকে আমরা ভারতবর্ষের যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি অ্যাটলিস্ট, যে আমাদের যে অর্থনৈতিক অবস্থা আছে, আজ থেকে 200 বছর যদি আমরা পিছিয়ে যাই, ওদের অবস্থা সেই আজকের দিনে 200 বছর পিছিয়ে যাওয়ার মতো পরিস্থিতি। বেশিরভাগ মানুষের ওখানে অর্থনীতি একেবারে জিরো, মানুষের খাওয়া জোটে না ঠিক করে। আর তার জন্য মানে এদের ফাইন্যান্সটা সব থেকে বড় প্রবলেম, শ্রমিক সব থেকে বেশি। আর এদেরকে যারা ইউজ করছে, ইউজ বলতে যারা এই যখন কোনো এরকম যুদ্ধ লাগে বা নিজেদের ভিতরে যখন গণ্ডগোল হয়, যারা একদম শ্রমিক জাতীয় যার মানুষ, তারাই সেই তাদের কাছে পাঁঠার বলি হয়। এবার তাদেরকে আমরা পিসকিপিংয়ে আমাদের কাজ ছিল যে আমাদের কাছে যে সমস্ত ট্যাঙ্ক আছে, খাস করে বিএমপি, যেটাকে আমরা আমাদের ইন্ডিয়ান আর্মি থেকে যেটা নিয়ে যাওয়া হয়েছে এখানে বিএমপি বায়োবা মেশিনে, সেটা থেকে আমরা সেখানে সেই রকম চরম পরিস্থিতিতে আমাদের ট্যাঙ্ক বার করতে হতো। এবার সেই ট্যাঙ্কে আমরা যখন ব্রাস্ট করতাম, যখন ফায়ার করতাম, তাহলে সেই ফায়ারে তারা সব থেকে বেশি কিন্তু স্মল আর্মসে তারা আদৌ ভয় পেত না। ট্যাঙ্ক দিয়ে ফায়ার করলে তারা সেখান থেকে পিছু হটতো। তাই পিছু হটার পরে আমরা তাদেরকে রিকভার করে নিয়ে আসতাম কোনো শান্তি জায়গা, যেখান থেকে তাদেরকে আর কেউ না টাচ করতে পারে। আমাদের মেন কাজ তাদেরকে বাঁচানোর জন্য আমরা থাকতাম। আপনি বলছেন যে ফায়ার আর্মস তাদের কাছে থাকতো, মানে মূলত বলছেন যে অশিক্ষা, খাদ্যাভাব, এই সমস্যাগুলো প্রধান ইস্যু এদেরকে এই জায়গায় এই পরিস্থিতিতে আজকে নিয়ে আসা। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, এই ফায়ার আর্মস এরা কোথা থেকে পেত এবং কারা তুলে দিত এদের হাতে, এবং কিভাবে এদের ব্যবহার করা হতো? এদের কাছে যে আর্মস আসতো, কাজ করে ওখানে যে মানে সাধারণত যেমন যে সমস্ত সামরিক বাহিনী আছে ওদের, কিন্তু সামরিক বাহিনী ছাড়াও যে সিভিলিয়ান যারা ওখানে, সব থেকে বড় দেখার জিনিস আছে, সামান্য যে একজন এসটিডি বুথ চালায়, সে এসটিডি বুথ যে চালায়, তার এসটিডি বুথের বাইরে একজন সিকিউরিটি দাঁড়িয়ে থাকে যে AK-47 হাতিয়ার নিয়ে আছে। কেন ওদের হাতিয়ার যে আসে, এদের হাতিয়ারের বিভিন্ন দেশ, তার ভিতরে আমাদের পাকিস্তানও পর্যন্ত ইনক্লুড আছে, চায়না আছে, বিভিন্ন দেশ আছে। তাদের যখন হাতিয়ার যখন তাদের পাকড়া হতো, তাতে প্রত্যেকটা হাতিয়ারে কিন্তু মেড ইন লেখা থাকে, কোথাকার জিনিসটা, তাতে আমরা দেখতাম এতে। এবার তারা এতটাই মানে খিদে তাদের, এমনও দিন গেছে আমরা এক সময় মানে আমরা পোস্টের মধ্যে সব দাঁড়িয়ে আছি, সেই সময় চারজন সুডানবাসী, তারা হচ্ছে চারজন হাতে 4টে AK-47 নিয়ে তারা হাত তুলে স্যালেন্ডার করছে আমাদের কাছে, যে আমাদের কাছে যে হাতিয়ার আছে এই হাতিয়ারটা নিয়ে নাও, কিন্তু আমাদের দুটো খেতে দাও। মানে তারা মেন অর্থনীতিতে মারা গেছে। এই যে আপনি বলছেন যে হাতিয়ার তারা দিয়ে দিতে চাইছে, মানে তাদের এতটাই অর্থনৈতিক সংকটের মধ্যে তারা রয়েছে। এই যে আপনি বলছেন যে এই চীন, পাকিস্তান সহ এই সমস্ত দেশগুলো থেকে সেখানে অস্ত্র সরবরাহ করা হতো, মানে এই কনসাইনমেন্টগুলো কারা দিত, এবং সেখানে এই সমস্ত দেশগুলো, চীন, পাকিস্তান, এদের স্বার্থটাই বা কী ছিল বলে আপনার মনে হয়? এটা ইন্টারপোলে যেরকম হয়ে থাকে। আরেকটা দেশ এতে আরও একটা জিনিস দেখার আছে, যে ওখানে বিভিন্ন যে আরও আমরা শুধুমাত্র একটা দেশ তো যেতাম না, আমরা যে ছিলাম 21টা কান্ট্রি ছিলাম একসাথে, ইনক্লুডিং পাকিস্তানও পর্যন্ত ছিল, ইরান ছিল। কিন্তু তারা যে ছিল এখানে, আমাদের প্রত্যেক লোকেরই কাজ ছিল হচ্ছে ওই পিসকিপিং করা, শান্তি সেনা। কিন্তু তাদের মধ্যে একটা গ্রুপ থাকতো যে শান্তি বজায় রাখার, আর একটা ছিল মানে মারদাঙ্গার, অশান্তি। এবারে এদের মধ্যে এই যে হাতিয়ার যে আসতো, হাতিয়ার আসার মূলে জানি না, যে এটা এক ধরনের উগ্রবাদী গ্রুপ বলা হবে। আমাদের যেমন এখানে টেররিস্ট গ্রুপ, এবার টেররিস্ট গ্রুপ, এবার আমাদের যেমন ইন্ডিয়াতে যেমন জেএন্ডকের ভিতরে যে সমস্ত টেররিস্ট আছে, যেটা আমাদের জম্মু কাশ্মীরের মধ্যে যারা আছে, তাদেরকেও তো হাতিয়ার পাকিস্তান থেকেই পাওয়া যায়, সাপ্লাই করে। কেন এরিয়াটাকে বিশৃঙ্খল করে রাখা, এটাই মেন উদ্দেশ্য, আদারওয়াইজ কিছু না।
আমরা যেটা দেখছি সাধারণত যে সুদানের রাজধানী খার্তুম এবং তার যমজ শহর যেটা বলা হচ্ছে ওমদুরমান, এই দুটো জায়গায় রীতিমতো হত্যা পরিস্থিতি তৈরি হয়েছে। প্রচুর সিভিলিয়ান, যেটা বলছিলেন তপনবাবু, প্রচুর সিভিলিয়ান মারা গেছে। ইতিমধ্যেই প্রায় 1,000 মানুষ কিন্তু সুদানের মারা গেছেন এই গৃহযুদ্ধে। আমরা যেটা তপনবাবু আপনাদেরকে জানতে চাইবো যে আপনি যেটা বলছেন যে পিস কিপিংয়ের আপনারা চেষ্টা করেছেন, কেন সেটা সম্ভব হচ্ছে না? আপনারা এটা তো শুধু প্রথম না, এর আগেও বহুবার হয়েছে, এখনও সেটা চালানো হচ্ছে, যে ইউএন প্রোগ্রাম যেটা চালানো হচ্ছে, কেন সম্ভব হচ্ছে না? এবং এটার পাকাপাকি সমাধান কিভাবে হতে পারে? আপনি যেহেতু দীর্ঘদিন কাটিয়েছেন, সেখানকার মানুষদের সঙ্গে কথা বলেছেন, তাদের সঙ্গে সরাসরি একদম মিশে গিয়েছেন, তাদের অভাব অভিযোগ কি কি সমস্যা সব দেখেছেন, সেই জায়গায় দাঁড়িয়ে মনে হচ্ছে কি, মানে কিভাবে এটার পাকাপাকি সমাধান হতে পারে এই দেশগুলোতে, মানে আফ্রিকার এই পিছিয়ে পড়া দেশগুলোতে শান্তি ফিরে আসতে পারে? এটার যদি আমার নিজস্ব অভিজ্ঞতা আর নিজস্ব বাস্তববাদী যদি আমি হয়ে থাকি, তার একটাই আমি বলবো, এটাতে সমাধান হয়ে যেত আজ নয়, বহু বছর আগে। এক হচ্ছে এদের শিক্ষা, 2 নম্বর হচ্ছে এদের কর্ম। এদের শিক্ষাও নেই, কর্মও নেই, এইটা হচ্ছে মেন প্রবলেম। যদি কারো মানুষের যদি শিক্ষা না থাকে আর যদি কর্ম না থাকে, সেই মানুষটাও লাইনটাই তার অন্য চেঞ্জ হয়ে যাবে। এদের শিক্ষা নেই, কর্ম নেই, যার জন্য বেকারত্ব। এই বেকারত্বটা হচ্ছে মেন প্রবলেম। আর এই বেকারত্বটাকে সামনে রেখে কিছু মুষ্টিমেয় দেশ আছে বা যারা এই সুডানটাকে চালাচ্ছে, তাদের মধ্যে এদেরকে ইউজ করছে, আদারওয়াইজ কিছু নয়। সেম সিচুয়েশন আজকের দিনও যদি আপনি দেখেন, আমি কঙ্গোতেও ছিলাম, কঙ্গোর যে সিচুয়েশন সেম সুডানের ভাই। মানে মোটামুটি আফ্রিকার বেশিরভাগ দেশগুলোতেই কিন্তু এই সমস্যাটা দেখা যায় একদম কিন্তু। একদম একজ্যাক্টলি। আমি যে কঙ্গোতে ছিলাম, কঙ্গোতে হচ্ছে যে কঙ্গোতে মাটিতে সোনার সেটাকে যে নেওয়া হতো, ওখানকার কঙ্গোর বাসীদের দিয়ে ওটাকে তোলানো হতো, আর তারা শুধুমাত্র 2 মুঠো ভাত দেওয়া হতো তাদেরকে। এবার প্লেন আসছে ছোট 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 বস্তায় করে প্যাক করে মাটি বেরিয়ে যাচ্ছে বাইরে। মানে তাদেরকে মেন কি, কর্ম নেই আর শিক্ষাও নেই। আর কর্মশিক্ষা নেই, কিচ্ছু নেই, শুধু জাস্ট এদেরকে বোকা বানিয়ে রাখা, আর কিছু নয়। এই যে গৃহযুদ্ধ, যেটা সেনাবাহিনীর সঙ্গে আধা সামরিক যেটা সেনাবাহিনী বলা হচ্ছে, এই যে লড়াইটা যেটা হচ্ছে, এটা কি মূলত শুধু তেলের জন্যই হচ্ছে? মূলত তেল। মানে কারণটা কি, মানে কি কি ব্যাপারটা কি, তেল নিয়ে কি? এদের মেন হচ্ছে যেটা অর্থনীতির দিক দিয়ে আসে, এদের তেলটাই হচ্ছে মেন। যার হাতে তেল থাকবে সেই রাজা। এ চাইছে এটা আমার, ও চাইছে আমার এটা, নর্থ বলে আমার, সাউথ বলে আমার, এই নিয়ে এদের সমস্যা। আর এই নিয়েই এদের আজ থেকে 15-20 বছর ধরে এই নিয়েই মাঝে মধ্যেই ঝগড়া হয়। আর সেই ঝগড়াটা যখন প্রচুর এক্সট্রিম পর্যায়ে পৌঁছে যায়, তখনই হয় গৃহযুদ্ধ। আর সেই গৃহযুদ্ধ আজকে হচ্ছে। আহ, আমরা তো দেখেছি যে ইউনাইটেড নেশন থেকে শুরু করে অনেক স্বেচ্ছাসেবী সংগঠন, মানে ইন্টারন্যাশনাল যে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো আছে, তারা তো এই সমস্ত জায়গায় এই আর্থিক উন্নয়ন বা সামাজিক উন্নয়ন ক্ষেত্রে, মানুষদের সামাজিক উন্নয়নের ক্ষেত্রে কাজ করে। মানে এরকম কোনো প্রক্রিয়া কি আপনি দেখেছেন, আপনারা যখন ছিলেন এই সুদানেতে, এই রকম প্রক্রিয়া সাধারণ মানুষের জীবন জীবিকা উন্নত করার জন্য বা তাদেরকে শিক্ষার আলো দেওয়ার জন্য? একদমই নয়, জিরো। এইসব ব্যাপার নেই ওখানে। ওখানে শিক্ষা আর কর্ম, এই দুটো ছাড়া বাকি ধর কিছুই বাঁচে না। শুধু জাস্ট এ ওকে দিয়ে কাজ করাচ্ছে, ও ওকে দিয়ে কাজ করাচ্ছে। সরকারের ভূমিকা? সরকারের ভূমিকা ওখানে মেনলি সরকার ভূমিকা আমি বলবো না সরকারের, মেন হচ্ছে ইউএনটাকে দেখে। ইউএনের আন্ডারে এরা পড়ে, তবে ইউএন মিশন নাম নেওয়া হয়। যা কিছু ওরা গতিবিধি করবে, ওদের সরকারের হাতে সেরকম কোনো ক্ষমতাই নেই। সরকারটা পুরো টোটাল চালায় ইউএন। তাহলে এই সেনাবাহিনী আধা সামরিক বাহিনীর এই অন্তর্দ্বন্দ্ব কেন? এদের সেনাবাহিনী, এদের ভিতরে যারা আছে, যেটা যেমন আমি কঙ্গোতে যখন ছিলাম বা সুডানে, এদের মধ্যে কি এদের নিজস্ব সেনা আছে, যে সেনাগুলো তাদের হাতে ধরুন হাতিয়ার আছে, বাস একে আরেকজনকে ফায়ারিং করা। মানে গৃহযুদ্ধ হলে যেটা হয়, সেই এদের কাছে কোনো ট্যাঙ্ক নেই, লড়াই করার জন্য ট্যাঙ্ক বা হাওয়াই জাহাজ এসব কিছুই নেই, শুধু জাস্ট হাতিয়ার, মানে স্মল আর্মস, সেই নিয়ে আপোষে ফায়ারিং করে। এটি হচ্ছে এদের কাছে মানে প্রশাসন। আমি একটা একদম অন্য বিষয় জানতে চাইবো, যেহেতু আপনি সেনাবাহিনীতে ছিলেন, যেটা আমরা সম্প্রতি ইউক্রেনেও দেখলাম যে গন্ডগোল হলো, রাশিয়া ইউক্রেন যেভাবে উদ্ধার করা হলো, এখানেও যে খার্তুম সহ যে অন্যান্য শহরে যে গন্ডগোল হচ্ছে, ভারতীয় সেনাবাহিনী যে অপারেশন কাবেরী নাম দিয়ে উদ্ধার করছে, মানে এই প্রক্রিয়াটা কিভাবে হয় বা কিভাবে এদেরকে উদ্ধার করা সম্ভব হয়, যদি এই প্রক্রিয়াটা একটু যদি বলেন। এদেরকে উদ্ধার করা মেনলি, উদ্ধার করে যে নিয়ে আসার মেন সর্বপ্রথম আসে ইউএন, যেটা হচ্ছে আমাদের যারা পিস কিপিংয়ে যে সেনারা আছে। আজকে ওখানে ভারতীয় ছাড়াও আরও অনেক কান্ট্রি আছে
যাদেরকে টাস্ক দেওয়া হয় যে এই যারা এখানে এতে যারা এই ফেঁসে গেছে যারা তাদেরকে সুরক্ষাভাবে বেরিয়ে নিয়ে এসে এমন একটা জায়গায় নিয়ে এসো যেখানে হচ্ছে কোনো ঝামেলা নেই। সেইখান থেকে নিয়ে আসার পর এবার আমাদের ইন্ডিয়ান আর্মি থেকে ইন্ডিয়ান এয়ারফোর্স থেকে বা নেভি থেকে যারা গেছে তারা হচ্ছে ওখানে যে সেফ জায়গা সেই সেফ জায়গা থেকে তাদের রিকভার করে নিয়ে আসবে। আচ্ছা, মানে এটা প্রথম মানে প্রাইমারি স্টেজে রিকভারি উদ্ধারটা করবে হচ্ছে ইউএন এর পক্ষ থেকে করা হবে। ইউএনের পক্ষ থেকে একদম এক্স্যাক্টলি। বাকি এই যে এয়ারফোর্স গেছে বা নেভি গেছে এরা গিয়ে নিয়ে আসবে না, এরা জাস্ট ওখান থেকে নিয়ে আসার জন্য গেছে। বাকি একজ্যাক্ট শান্তির জায়গায় যেখানে পৌঁছে দেওয়ার, মানে অ্যাটলিস্ট আমি যদি বলি আমি ট্রেন ধরতে যাবো তাহলে আমাকে স্টেশনে আসতে হবে, কিন্তু স্টেশন এলে যেমন ট্রেন দাঁড়িয়ে আছে ওরকম এয়ারফোর্স যারা গেছে এয়ারফোর্সের প্লেন দাঁড়িয়ে আছে। একজ্যাক্ট সেইখানে নিয়ে আসার দায়িত্ব ইউএনের পিস কিপিংয়ে যারা সেনা আছে, আর তাতে আমাদের ভারতীয় সেনাও আছে। আপনি তো আফ্রিকার অনেক দেশে কাজ করেছেন, কি মনে হয় যে আফ্রিকার এই দেশগুলো কি ভবিষ্যতে কোনোদিন এই সমস্যা থেকে কোনোদিন বেরিয়ে আসতে পারবে? আমি যখন কেটেছিলাম তখন আমি আমাদের বন্ধুবান্ধবদের সাথে আলোচনা করতাম বা আমার কলিগদের সাথে যে এদের যা পরিস্থিতি এদের এখনও পর্যন্ত 200 বছর লাগবে, যে এর একটা আমাদের ইন্ডিয়ার মতো জায়গা আসতে 200 বছর লাগবে, যেখানে হচ্ছে সামান্য একটা বিস্কুটের প্যাকেটের জন্য এরা মারামারি করে। মানে কতটা আপনি নিজেই ভেবে দেখুন না, যে একটা বিস্কুটের প্যাকেটের জন্য মানে মানুষ মার্ডার করে দেয় একজন একজনকে। এই যে বলছেন যে গোটা এই কান্ট্রিগুলো আপনার দেশগুলো আফ্রিকার এই পিছিয়ে পড়া দেশগুলো পুরোটাই কন্ট্রোলড বাই ইউএন, কিন্তু তাহলে এই সেনাবাহিনীর ভূমিকা কি? এই সুদানের মতো দেশগুলোতে সেনাবাহিনী কি করে? সেনাবাহিনীর মেন মূলত দায়িত্ব হচ্ছে এদের যে নিজেদের ভিতর যে ঝগড়াটা চলে, যে নর্থ আর সাউথ নিয়ে, নর্থ সুদান অ্যান্ড সাউথ সুদান, এদের মাঝে মধ্যেই যে গণ্ডগোল হয় মানে চরম জায়গায় পৌঁছায়, সেই জায়গায় এদের নিজস্ব কোনো ক্ষমতা নেই যে এটাকে শান্ত করার জন্য। সেই শান্ত করার জন্য ইউএন দায়িত্ব নিয়েছে যে এদেরকে কিভাবে বাঁচানো যায় সাধারণ মানুষকে, সেই জন্যই শান্তি সেনা। তাই এটা হচ্ছে ইউএন, এই জন্যে ইউএনের ভূমিকা এখানে এটাই। আর আরেকটা বড় ভূমিকা আছে যে আমাদের ইউএন মিশন যে যায় ওখানে হচ্ছে মেডিকেলের সুবিধা সব থেকে একদম জিরো, মেডিকেল কোনো ট্রিটমেন্ট নেই ওখানে। তাই এই যে যারা আমাদের ইউএন মিশনে যারা যায়, এই ইউএন হচ্ছে পুরো টোটাল মেডিকেল রিপ্রেজেন্ট পুরো করে, সমস্ত ওষুধ পৌঁছানো বা কারোর কোনো শরীর খারাপ হলে তার সে যদি অ্যাটলিস্ট না আসতে পারে তার ঘরে পর্যন্ত ওষুধ পৌঁছে দেওয়া। এটা হচ্ছে একটা ইন্ডিয়ান যারা ইউএন মিশনে আছে তারাও সেই দায়িত্বটা নেয় কাঁধে। কেন আমাদের এএমসি যেটা আর্মির যে মেডিকেল কোর আছে, কোরের টিমের ছেলেরা যায়, তারা গিয়ে ডাক্তার সাহেব হচ্ছে তাদেরকে চেক করে। সেটা তো কয়েকটা মাসের জন্য একটা লিমিটেড টাইম, এবং আপনি বলছেন বিভিন্ন রকমের এডও তো বিভিন্ন দেশ থেকে দেওয়া হয় এই সমস্ত দেশগুলোকে, যেমন লেখাপড়ার উন্নতির ক্ষেত্রে, বা আপনি বলছেন মেডিকেল অ্যাসিস্ট্যান্স যেগুলো দেয় সেগুলো একটা লিমিটেড সময়ের জন্য, তো কিন্তু তো পাকাপাকি কোনো ব্যবস্থা তো নেই। না, পাকাপাকি ওদের দেশের কোনো ব্যবস্থা নেই, পুরো টোটাল এরা চলছে অন্যের দেশের উপর ভরসা করে। ওদের নিজস্ব কোনো হসপিটাল নেই, নিজস্ব কোনো ডাক্তার নেই, সব কিছুই বাইরের দেশের উপর ডিপেন্ড এরা। এই যে 21টা দেশ যায়, এবার 21টা দেশের ভিতরে যেমন ধরুন আমাদের ইন্ডিয়ান আর্মি থেকে কোনো এএমসির কোনো ডক্টর গেছেন, দেখা গেল ইটালির থেকে কোনো ডক্টর বসে আছেন, সেও কিন্তু ইউএন মিশনে এসছেন। বাট এরা টোটালি অন্যের উপর ডিপেন্ড, এদের কাছে নিজস্ব কোনো কিচ্ছু নেই, এরা টোটাল ধরুন ভিখারি। কিন্তু এদেরকে এই যে তেলের যে খনি, এই তেলের খনিটার উপরই মেন, তেলের খনিটাকে যার হাতে তার এইটাই চলে। অতএব আপনারা শুনলেন তপনবাবু একদম পরিষ্কার বলছেন যে এই সুদান, সাউথ সুদানের মতো দেশগুলোকে যদি উন্নত হতে কিন্তু আরও 200 বছর সময় লাগবে, মানে ভারতের মতো জায়গায় আসতে। এখনও পর্যন্ত এই উন্নয়নশীল দেশ যেগুলোকে বলা হয়, ভারতবর্ষের মতো অন্যান্য যে সমস্ত দেশ রয়েছে তাদের সেই জায়গায় আসতে কিন্তু আরও 200 বছর সময় লাগবে। এই সুদান বা সাউথ সুদানের মতো দেশগুলোতে তারা 200 বছর এখনও পিছিয়ে রয়েছে, এবং একদম উদ্দেশ্য প্রণোদিতভাবে এই তেল কার হবে এবং একদম রাজনৈতিক ফয়দা নেবার জন্য সেখানকার সাধারণ মানুষকে কিন্তু একদম জাতাকলে ফেলে রাখা হচ্ছে। অর্থনৈতিকভাবে, সামাজিক দিক থেকে, সে লেখাপড়া হোক বা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, সব দিক থেকেই তাদেরকে অন্ধ করে রাখা হচ্ছে, তারা পিছিয়ে রয়েছে। তাই তপনবাবুর মতো যারা ভারতীয় সেনাবাহিনীর হয়ে ইউএন মিশনে গিয়েছিলেন সুদানে, তারা একদম সেই পরিস্থিতি দেখে এসে কিন্তু বলছেন আরও 200 বছর লাগবে এই সুদানের উন্নত হতে, সাধারণ মানুষের উন্নত হতে, এবং যতদিন না হবে ততদিন এই মৃত্যু মিছিল তেলকে কেন্দ্র করে, রাজনীতিকে কেন্দ্র করে সাধারণ মানুষের প্রাণ যাবে। আমরা তখন কথা বলছিলাম তপনবাবুর সঙ্গে, তপনবাবুকে অনেক ধন্যবাদ আমাদেরকে এই
গোটা সুদান এবং সাউথ সুদান নিয়ে তিনি যে এই বর্তমান সমস্যা, কয়েক হাজার সাধারণ মানুষের মৃত্যু হয়েছে, সমস্যায় পড়েছেন, সেখানে কর্মসূত্রে থাকা ভারতীয়রা তাদেরকে উদ্ধার করে নিয়ে আসার কাজ ইতিমধ্যেই শুরু করেছে ভারত সরকার। তো যেটা শেষ করব, যেটা দিয়ে সত্যি রাজনীতি এবং ক্ষমতার দখল, লোভ, তার জাতাকলে পিষে মরতে হয় সাধারণ মানুষকেই। আর সেই জন্যই বারবার অগ্নিগর্ভ হয়ে ওঠে মৃত্যু মিছিল দেখা যায় সুদান, সাউথ সুদান সহ আফ্রিকার এই পিছিয়ে পড়া দেশগুলোতে। ক্যামেরায় স্বপন রায়ের সঙ্গে রিমিক মাঝি, ট্রাইব টিভি, কলকাতা।